অনেকেই আছে নিরামিষ খাবার খেতে কিন্তু একেবারেই পছন্দ করে না, তো তাদের জন্য আমি একটা সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা এতটাই অসাধারণ খেতে হয় যে তোমরা আঙুল চেটে চেটে খাবে, এতটাই আমি হরপ করে বলতে পারি। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো সোয়া পনির বল রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না। রোজকার মতন আমি আবারও সবাইকে মনে করিয়ে দিতে চাই, নতুন কেউ দেখে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। এখানে আমি 300 গ্রাম মতন পনির ব্যবহার করেছি, তবে কিন্তু পনিরটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তবে তোমরা চেষ্টা করবে যত ছোট সাইজের আর কি গ্রেটার হবে ততই বেশি ভালো গ্রেড হবে। তারপরে পনিরটাকে গ্রেট করা হয়ে যাবার পর বড় সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়ে সেটাও গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। অনেক সময় হয় সিদ্ধ আলু কিন্তু সমস্ত কিছু সিদ্ধ হয় না, গ্রেটারের সাথে গ্রেট করলে ভালোভাবে কিন্তু গ্রেড হয়ে যায়। তারপরে রঙের জন্য ব্যবহার করে নিলাম হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম লবণ। তারপরে দেখো এখানটায় আমি চা চামচের 1 চামচ মতন কিন্তু মৌরি ব্যবহার করেছি। তোমরা কিন্তু এটা অবশ্যই দেবে। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তারপরে এখানটায় আদাটাও গ্রেট করে দিয়ে দিলাম, বড় চামচের 1 চামচ মতন দিয়েছি আমি আদাটা গ্রেট করে দেওয়া। তারপরে এখানটায় দেখো কাজু আর আমন্ড বাদামটাকেও গ্রেট করে দিয়েছি। এখানে সমস্ত কিছু যাই দেখছো না কেন সবকিছুই আর কি গ্রেট করে দেওয়া। তারপর সমস্ত কিছু এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে কোনোভাবে আলুগুলো যেন গোটা গোটা না হয়ে থাকে, সেরকম ভাবে মাখিয়ে নেবে। এবার দেখে তো বুঝতেই পারছো মাখানোটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে। আর আমি যেহেতু হলুদের ব্যবহার করেছি তাই জন্য চেষ্টা করবে সমস্ত পনির বা আলুর গায়ে যেন হলুদের রংটা লেগে থাকে, তাহলে দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। যখন দেখবে মাখানোটা অনেকটা নরম নরম লাগছে সেই সময় কিন্তু, যেহেতু এই রেসিপিটা সোয়া পনির বল, তাই জন্য দেখো আমি সোয়াবিনটাকে মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম। বড় চামচের 2 চামচ মতন সেই গুঁড়োটা এখানটায় ব্যবহার করছি। তোমরা মনে করলে 4 চামচও ব্যবহার করতে পারো, তবে কিন্তু চেষ্টা করবে খুব বেশি শক্ত শক্ত যেন না হয়ে যায়। এই বলটা যদি বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে মশলা কিছুতেই ঢুকবে না, তখন খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না। তারপরে দেখো আমি যে সোয়াটা দিয়েছিলাম গুঁড়ো করে সেটাকে দিয়ে বেশ ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। এখানে তো মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার বল যেহেতু করব, হাতে যাতে লেগে না যায়, স্মুথ ভাবে যাতে বলটা তৈরি হয়, তার জন্য দেখো আমি বড় চামচের কিন্তু 2 চামচ মতন সাদা তেলও ব্যবহার করে নিলাম। ঠিক একইভাবেই কিন্তু সাদা তেল দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সাদা তেলটাও যেন সবার গায়ে গায়ে লেগে থাকে। এরকম ভাবে মাখিয়ে নেওয়ার পর তোমরা তোমাদের পছন্দ মতন একটা সাইজ করে নেবে। তবে যেহেতু এটা নিরামিষ রেসিপি, তোমরা এরকম বল করার পর ভিতরে কিন্তু একটা করে কিশমিশও দিতে পারো। তবে যেহেতু কিশমিশটা আমি ব্যবহার করিনি তাই জন্য তোমাদের সাথে এটা আমি শেয়ারও করলাম না। এখানে দেখো সমস্ত বল কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমার কিন্তু এখানে সমস্ত কিছু দেখো বল কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। এবার চলো গ্রেভির জন্য কি কি লাগছে। এখানে আছে বড় সাইজের 2টো টমেটো কুচি, সাথে আছে আদা কুচানো, ঝালের জন্য আছে কাঁচা লঙ্কা, আর আছে ধনেপাতা। বাজার থেকে কিন্তু আমি 10 টাকার মতনই ধনেপাতা কিনে এনেছি, এটাই সব দেব। আর টমেটোটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, এটাকে কিন্তু একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু আমি সাদা তেলেই ব্যবহার করব। তেলটা দেখো যখন গরম হয়ে আসবে সাথে সাথে কিন্তু তোমরা বলগুলো আগে ভাজবে না। ভাজার আগে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, বাকি যে সোয়া আর কি ডাস্টটা ছিল সেই বলগুলো নিয়ে কিন্তু সেই ডাস্টের মধ্যে বেশ ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পর কিন্তু হালকা হাতে একটু ঝেড়ে নিয়ে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা বল কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে বাকিটা অংশ ঝেড়ে নিয়ে তারপর কিন্তু তেলের মধ্যে দিয়ে বা এরকম করে বলগুলো কিন্তু ভেজে নিয়েছি। তবে আমি তোমাদেরকে একটা টিপস দেব, যেটা আমার ক্ষেত্রে ভুল হয়েছিল। মাঝে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে রেখেছিলাম, তোমরা যেটা একেবারেই করবে না। এই বলটা কিন্তু সম্পূর্ণ মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখার চেষ্টা করবে। যদি তোমরা আর কি লো ফ্লেমে রাখো তাহলে কিন্তু বলটা
যেহেতু নরম তাহলে কিন্তু অনেকটা আরো নরম হতেই থাকবে, একেবারেই কিন্তু শেপটা গোল আসবে না, শেপটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেম ভাবে কিন্তু আমি পরের বারেও বলগুলো ভেজে নিলাম, তবে এই ক্ষেত্রে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে পুরোপুরি কিন্তু হাই ফ্লেমে রেখেই বলগুলোকে ভেজেছি। তবে মাঝে কিন্তু আমি একটু মিডিয়াম ফ্লেমেও রেখেছিলাম। সম্পূর্ণ যদি হাই ফ্লেমে ভাজা করো তাহলে বলগুলো পুড়ে যেতে পারে, দেখতে একেবারেই ভালো লাগবে না। এবার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বলগুলো কতটা গোল গোল হয়েছে। ঠিক এরকম ভাবে এপিট ওপিট করে আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেবে। বলগুলো তোলা হয়ে গিয়েছে, এখানে দেখো সমস্ত বল কিন্তু ভাজা একেবারেই রেডি। আমি কিন্তু একই তেলের মধ্যেই রান্না করব, তোমরা মনে করলে ভাজা তেলটা বাদ দিয়ে নতুন তেলও দিতে পারো, সেটা তোমাদের অপশনাল। একই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা আর দিয়ে দেব গোটা গরম মশলা। সমস্ত কিছু দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন গোটা গরম মশলা থেকে সুন্দর একটা সেন্ট চলে আসবে, এই সময় এই পেস্টগুলো আমি দিয়ে দেবো। এই যে পেস্টটা দিচ্ছি এখানে ছিল ধনেপাতা, আদা আর ছিল কাঁচা লঙ্কা, তাই জন্য দেখো এই পেস্টটার রং হয়েছে কিন্তু সবুজ কালার। আর এই যে পেস্টটা দিচ্ছি এটা ছিল কিন্তু টমেটো পেস্ট, টমেটোটা আমি একটু আলাদা করেই পেস্ট করে নিয়েছি। সমস্ত পেস্ট কিন্তু একসাথে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করেই রেখেছি। তোমরা যখন রান্না করবে তোমরা তখন তো বুঝতেই পারবে কখন হাই টু মিডিয়াম করতে হবে বা মিডিয়াম টু লো করতে হবে। যখন দেখবে এরকম নাড়াচাড়া করতে করতে তলায় লেগে আসছে, সেই সময় কিন্তু অবশ্যই লো ফ্লেম করে দেবে, না হলে কিন্তু তলাটা জ্বলে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না। এরকম ভাবে মশলাটা কষাতে কষাতে যখন দেখবে এরকম চারিদিক থেকে তেলটা রিলিজ হচ্ছে, আস্তে আস্তে যখন রঙেরও পরিবর্তন হয়ে আসবে, একেবারেই যখন এই মশলাটা অনেকটা শুকিয়ে আসবে, যেহেতু এখানটায় টমেটো পেস্ট দেওয়া আছে তাই জন্য কিন্তু জলের ভাগটা অনেকটা বেশি রাখা আছে। তাই জন্য এরকম মশলাটা যখন শুকিয়ে এসে অনেকটা বেশি পরিমাণে তেল ছেড়ে আসবে, সেই সময় বাকি মশলাগুলো এখানটায় অ্যাড করে দিতে হবে। এখানটায় স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সেটা তোমাদের অপশনাল, কাশ্মীরি রেড চিলি পাউডার দিতেও পারো আবার নাও দিতে পারো, তবে আমি ব্যবহার করেছি যাতে তরকারির রংটা সুন্দর আসে। 1 চামচ দিলাম ধনের গুঁড়ো, 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, আর সামান্য একটু কিন্তু আমি এখানটায় চিনি ব্যবহার করেছি। যেহেতু এটা নিরামিষ রেসিপি তোমরা কিন্তু অবশ্যই চিনির ব্যবহারটা করবে, তাহলে খেতে তো অসাধারণ লাগে। এই মশলাটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। তবে এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করেই রেখেছিলাম। এবার বেশ ভালোভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে, তবে কিন্তু লক্ষ্য রাখবে মশলাটা কোনোভাবে যেন জ্বলে না যায়। আবারও মশলাটা নাড়াচাড়া করার পর দেখবে সাইড থেকে যখন এরকম আস্তে আস্তে তেলটা রিলিজ হচ্ছে, বেশ অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকবে। রঙের যখন অনেকটাই পরিবর্তন হয়ে আসবে সেই সময় কিন্তু এখানটায় জল অ্যাড করে দিতে হবে। তবে আমি তোমাদেরকে বলবো জলটা কিন্তু অবশ্যই ঈষৎ উষ্ণ জলই ব্যবহার করবে। যে কোনো রান্নার ক্ষেত্রে গ্রেভি আনার জন্য ঈষৎ উষ্ণ জল যদি ব্যবহার করো সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দেখো আমি যেমনভাবে গ্রেভি রাখতে চেয়েছি ঠিক সেরকম ভাবেই কিন্তু জলটা ব্যবহার করেছি। এখানে দেখে তো তোমরা বুঝতেই পারছো ঝোল মানে গ্রেভিটা আর কি বেশ ভালোভাবে ফুটে এসেছে। তবে আমি এখানটায় আর বেশিক্ষণ ফোটাবো না, যেহেতু গ্রেভিটা আবার ওর মধ্যে দিতে হবে বলের মধ্যে। আর এখানটায় দেখো আমি 2 চামচ মতন কিন্তু কাসুরি মেথি অ্যাড করে দিলাম। তবে কাসুরি মেথিটা আমি কিন্তু ড্রাই রোস্ট করিনি, ডাইরেক্ট কিন্তু আমি এখানটায় 2 চামচ মতন কাসুরি মেথি ব্যবহার করেছি। আর শেষে বড় চামচের 1 চামচ মতন কিন্তু ঘি দিয়ে দিলাম। তারপর শেষে নাড়াচাড়া করে দেখে নেবে যে লবণ মিষ্টি সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তো ভালো, আর যদি মনে হয় কোনো কিছু কম আছে তাহলে তোমরা সেটাও কিন্তু শেষে দিয়ে দিতে পারো। এরকম ভাবে ফুটে আসলে ঠিক বড়াটার উপর কিন্তু গ্রেভিগুলোকে ঠিক এরকম ভাবে কিন্তু সব বড়াগুলোর উপরে এরকম ভাবে দিয়ে দিতে হবে। এই যে এতটা তোমরা গ্রেভি দেখছো, এতটা কিন্তু গ্রেভি একেবারেই থাকবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গ্রেভিটা অনেকটাই কমে যাবে। আর শেষে কিন্তু আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি দেখো 1 চামচ মতন কিন্তু ঘি ব্যবহার করে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এরকম ভাবে এই রেসিপিটা বাড়িতে খেয়ে দেখো। আমি তোমাদেরকে হরপ করে বলছি এই রেসিপিটা এতটাই দুর্দান্ত খেতে হয়, যতক্ষণ না তোমরা বাড়িতে করে খাচ্ছ ততক্ষণ কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা একেবারেই তোমরা বুঝতে পারছো না।
এই রেসিপিটা তো যদি প্রথম থেকে শেষ অবধি যারা যারা দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে তোমাদের ভিডিওটা। আর যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো। তোমাদের যদি আরো কিছু রেসিপি জানার থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমি সেই রেসিপিগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই নিয়ে আসবো। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে, আর এই সাথে সাথে কিন্তু আমার পাশেও থেকো বন্ধুরা, তোমাদের কিন্তু পাশে থাকাটা আমার একেবারেই জরুরি। তাহলে চলো, অনেক বকবক করলাম, আজকে রেসিপিটা এখানেই শেষ করি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।